বিগত সরকার সরকার আমাদেরকে বিভিন্নভাবে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু যখন আমরা রাস্তায় বের হয়েছি তখন পুলিশ দিয়ে আমাদেরকে কুকুর বেড়ালের মতো মেরেছে, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। বিগত সরকার যখন কোটা ব্যবস্থা বাতিল করে দেয় তখন থেকে মূলত আমাদের আন্দোলনটা শুরু 2018, 19, 20 সালের মার্চ পর্যন্ত। এরপর 21-22 করোনার জন্য 20-21 করোনার জন্য বন্ধ ছিল। 22-23 থেকে আমরা আবারও আন্দোলন করি। সেখানে মানে বিগত সরকার আমাদেরকে বিভিন্নভাবে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু যখন আমরা রাস্তায় বের হয়েছি তখন পুলিশ দিয়ে আমাদেরকে কুকুর বেড়ালের মতো মেরেছে, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। তো এখন যেহেতু জুলাই আন্দোলনের পরে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি, তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কিছু দাবি নিয়ে আমরা দেখা করতে যাচ্ছি। তো আমাদের এই দাবিগুলো হচ্ছে, প্রথম যে দাবিটা সেটা হচ্ছে শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের যেন প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতি 2 বছর পর পর প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিশেষ নিয়োগের ব্যবস্থা করেন। তারপর যে দাবিটা আছে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বর্তমান কোটা ব্যবস্থা বাতিল করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর জন্য 2 এবং 5% করে কোটা ব্যবস্থা রাখা হয়। তারপর যে দাবিটা আছে সেটা হচ্ছে শ্রুতি লেখক নীতিমালাটা, বর্তমান যে শ্রুতি লেখক নীতিমালা আছে সেটা যেন সংস্কার করা হয়। তারপরে দাবিটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের বয়স যেন 35 বছর করা হয়। তারপরে সর্বশেষ দাবি যেটা আছে সেটা হচ্ছে সরকারের যে 64 জেলায় সমন্বিত শিক্ষা কার্যক্রম এবং 5টা যে বিশেষ শিক্ষা কেন্দ্র আছে সেখানে যেন রিসোর্স টিচার প্রতিবন্ধীদের নিয়োগ দেয়। আর এইটার হচ্ছে আসলে আমরা হচ্ছে যেহেতু কোটা ব্যবস্থা আসলে আপনি যদি বিশ্বের অন্যান্য দেশগুলোতে দেখেন, পাশের দেশগুলোতে, সেখানে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা আছে যেটা বাংলাদেশে নাই। বর্তমানে সরকার যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য বয়সসীমা 32 করেছে। সেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা অনেকেই আছে, দেখা যায় যে বলতেই পারে না প্রতিবন্ধী ব্যক্তিদের যে পড়ালেখার ব্যবস্থা আছে, তো পড়ালেখা পিছিয়ে পড়ে। সেই ক্ষেত্রে যদি 35 করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এবং রিসোর্স টিচারের ক্ষেত্রে দেখেন, এই রিসোর্স টিচারগুলো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। একজন অপ্রতিবন্ধী শিক্ষক তিনি তো ব্রেইল পদ্ধতি নিজেই জানেন না, তাহলে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কিভাবে ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করাবেন সেটা আসলে আমাদের ওইভাবে জানা নাই আর কি। আর শ্রুতি লেখক যেটা নীতিমালা, আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করি 2023 সালে। তো আমি হচ্ছে বিসিএস অ্যাপ্লাই করার পরে যে এইখানে দেখলাম ওরা অসংখ্য বিজ্ঞপ্তিতে অসংখ্য কাগজপত্রের কথা বলেছেন, যেখানে হচ্ছে সুবর্ণ কার্ড এবং সিভিল সার্জনের সার্টিফিকেট। তাহলে সুবর্ণ কার্ড থাকলে কেন আমাকে সিভিল সার্জনের সার্টিফিকেট লাগবে? শুধু একটা হয়রানি। এবং ফেব্রুয়ারি 20 তারিখ তখন ডেট ছিল কাগজপত্র জমা দেওয়ার, আমি নির্দিষ্ট সময় দিতে পারি নাই দেখে আমি কিন্তু ওই বিসিএস অংশগ্রহণ করতে পারি নাই। তাহলে এইটা যদি আরেকটু সহজ করে আমরা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। আমরা যদি চাকরি না পাই, আমাদের কে আছে? বাবা মা। আমরা দেখা যাচ্ছে এখানে আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী, আমার বাবা নাই, তাহলে আমার দেখাশোনার ব্যয়ভারটা কে বহন করবে? আমার ফ্যামিলি তো প্রত্যাশা করে যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, আমাদেরকে সাপোর্ট দিবে। এবং আমরা শিক্ষিত প্রতিবন্ধী, আমরা তো কোনো ভিক্ষাবৃত্তির সঙ্গে ইনভলভ হতে পারবো না, আমরা কারো কাছে চাইতে পারবো না, হাত পাততে পারবো না। তাহলে কি হবে? আমাদের ধুকে মরতে হবে, এছাড়া তো আসলে আমাদের কোনো উপায় নাই। তো আসলে দিন শেষে সবার কাছে আমার একটা অনুরোধ, যারা পুলিশ আছেন কিংবা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমাদের আশেপাশে যারা সাধারণ জনগণ আছেন, আমরা আপনাদের মতোই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, কারো ভাই বোন এবং কোনো সহপাঠীর বিশ্ববিদ্যালয়ে কোনো বন্ধু আমাদের আছে। তো আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং সবাই আমাদেরকে সহযোগিতা করবেন।